নমস্কার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকে আমরা জানবো জলের অপর নাম কি। তোমরা জানো তো? তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। চলো, জলের অপর নাম হচ্ছে জীবন। আমিই বলে দিলাম তোমার। কিন্তু এই জল সবসময় একই জায়গায় থাকে কি? না, থাকে না। বলবে তোমরা। চলো আমি বলে দিচ্ছি, একই জায়গায় থাকে না। পৃথিবীর উপর জল এক স্থান থেকে আরেক স্থানে প্রতিনিয়ত ঘুরে বেড়ায়। তো স্টুডেন্টস, আজকে আমরা জানবো জলের এক অদ্ভুত যাত্রার কথা, যাকে বলা হয় জলচক্র। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ, বাষ্পীভবন, তারপর কি হচ্ছে ঘনীভবন, তারপর হচ্ছে বৃষ্টিপাত, তারপর হচ্ছে জলের প্রবাহ। তো চলো শুরু থেকে শুরু করা যাক। তো তোমরা জানো সবাই, আমাদের শরীরেও জল আছে। সেটা কত পার্সেন্ট? 70% জল আছে। আমাদের পুরো বডিতে কিন্তু 70% জল আছে। কিন্তু পৃথিবীতে কত পার্সেন্ট জল আছে সেটা কি জানো? কমেন্ট সেকশনে কিন্তু বলবে, ঠিক আছে? তো দেখে নিচ্ছি তবু কত পার্সেন্ট। 70.8% পৃথিবীতে জল আছে। এটা কিন্তু পৃথিবীর চিত্র, বোঝা যাচ্ছে? এই হচ্ছে জলচক্র। তার যে পৃথিবীতে জল আছে তার পার্সেন্টেজ এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখন জলচক্রের ডিটেলে আসব ধীরে ধীরে। তোমরা আমার সাথে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আশা করি এখান থেকে অনেক কিছু তোমরা জানতে পারবে। যখন সূর্যের তাপে সমুদ্র, নদী, হ্রদ এবং অন্যান্য জলাশয় থেকে জল বাষ্পে পরিণত হয়ে আকাশে উঠে যায়। তো দেখো, এখান থেকে সূর্য কি করছে? প্রতিনিয়ত কিন্তু আলো দিচ্ছে, তাই তো? সূর্যের কিন্তু তাপ, প্রচন্ড তাপ। আমাদের দেখবে আমরা কি যখন রোদে দাঁড়িয়ে থাকি, 5-10 মিনিট দাঁড়ালেই কিন্তু আমরা অনুভব করি প্রচন্ড গরম। এখন তো এমনিতেই গরম সিজন চলছে। তো কি তাহলে জল কি বাষ্পে পরিণত হবে না? তো এখান থেকে, এটা এখানে বাষ্পীভবন। তো এখান থেকে জল উপরে বাষ্প হয়ে উপরে উঠে যাচ্ছে। উপরে উঠে গিয়ে কি এই তো মেঘে, এরকম মেঘে পরিণত হচ্ছে। মেঘে পরিণত হওয়ার পর আমরা জানবো এরপর ঘনীভবন, ঠিক আছে? কি বলছে ঘনীভবনে? ঘনীভবনে বলেছে বাষ্প উপরে উঠে ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণা তৈরি করে এবং এগুলো জমে মেঘের আকার ধারণ করে। তো কি বলছে ঘনীভবন? তো বাষ্প যখন উপরে উঠে গেল, ঠিক আছে, এখানে গিয়ে মেঘ সৃষ্টি করলো। মেঘ সেটা কি হলো, ধীরে ধীরে আরো উপরে উঠে গিয়ে কি হচ্ছে, জমাট বেঁধে যাচ্ছে। দেখো, সেখানে জমাট বেঁধে ঠান্ডা হয়ে ছোট ছোট জলবিন্দুতে একত্রিত হয়ে কিন্তু ঠান্ডা হয়ে সেটা বরফের আকার কিন্তু হয়। পরবর্তীতে তোমরা জানবে। এরপরে আমরা আসবো বৃষ্টিপাতে, তখন আমি তোমাদেরকে একটু ডিটেল বলে দিব এখানে। তো এখানে গিয়ে দেখো আমরা কালো মেঘও দেখতে পাই, তাই তো? যখন আমরা আকাশের দিকে চতুর্দিকে তাকিয়ে দেখি, তখন কি দেখা যায়? বর্ষার কালে কি দেখা যায়? কালো মেঘে ঢাকা, তাই তো? তো একেই ঘনীভবন বলে। তো ঘনীভবন বোঝা যাচ্ছে। আবার বলে দিচ্ছি, বাষ্প উপরে উঠে ঠান্ডা হয়ে ছোট ছোট জলকণা তৈরি করে এবং এগুলো জমে মেঘের আকার ধারণ করে। বোঝা যাচ্ছে ঘনীভবনটা? তো আমরা এখন জানবো বৃষ্টিপাত। তো পরে দেখছি কি আছে এখানে, যখন মেঘে জলকণার পরিমাণ অনেক বেড়ে যায় বা মেঘ ভারী হলে জলকণা বৃষ্টির ফোঁটা হিসাবে পৃথিবীর মাটিতে ফিরে আসে। সেটা আবার কখনো কখনো তুষার বা শিলাবৃষ্টি, কুয়াশা আকারেও পৃথিবীতে ফিরে আসে। তো বুঝতে পারছো? আমি তবু একটু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা বর্ষার দিনে কিন্তু এগুলো আমরা ভালো করে দেখতে পাই। তো বর্ষার দিনে যখন মেঘ উপরে ভেসে বেড়ায়, তখন কি হয়, এই যে এই যে ঘনীভূত মেঘগুলো, ঠিক আছে, ধীরে ধীরে ভারী হয়। ভারী হলে পরে এখানে ও আর জল ধারণের ক্ষমতা কিন্তু রাখতে পারে না। এই যে মেঘ, সে কিন্তু জল ধারণের ক্ষমতা তখন রাখতে পারে না। যখন কন্ট্রোল হারিয়ে ফেলেও, তখন সেগুলো কিন্তু আমাদের পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে, জলকণার বিন্দুগুলো বৃষ্টি হয়ে
আমাদের পৃথিবীতে ফিরে আসে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি আছে তার সাহায্যে। কিন্তু সেগুলো কখনো কখনো দেখবে শিলাবৃষ্টি হয়, দেখেছো তো? শিলাবৃষ্টি হতে তোমাদের আশেপাশে অনেক সময় তোমরা দেখে থাকবে, বৃষ্টির উপর থেকে কিন্তু বরফের খণ্ড, ছোট ছোট খণ্ড, অনেক সময় সেগুলো বড় হয়, ঠিক আছে? ওগুলো কিন্তু মাটিতে এসে পড়ে, পৃথিবীর বুকে এসে পড়ে, বুঝতে পারছো? তো কি বলছে আবার কুয়াশা, এটা বুঝতে পারছো? কুয়াশা দেখবে ঠান্ডার সময় কিন্তু সেই জলকণাগুলো আমরা কিন্তু দেখি প্রচন্ড কুয়াশা, সামনেই দেখা যায় না। রাস্তা দিয়ে যখন আমরা চলি অনেক সময় ভুল করে আমরা সাইকেল দিয়ে কাউকে লাগিয়েও দিই, কারণ আমরা দেখতে পাই না, এত কুয়াশা ঠান্ডার দিনে দেখা যায়। তো সেগুলো এই ঘনীভবনের পরেই কিন্তু এই ঘটনাচক্র হয় এগুলো। তো ওগুলো পৃথিবীর বুকে চলে আসে জলীয় বাষ্পের কারণেই, ঠিক আছে? বোঝা যাচ্ছে কথাটা? তাহলে আমরা বুঝতে পারলাম বৃষ্টিপাত কি। তো নেক্সটে চলে আসি। তো আমরা এখন কি জানবো? জলের প্রবাহ। বৃষ্টির জল নদী, হ্রদ এবং খাল হয়ে সমুদ্রে প্রবাহিত হয়। এছাড়া কিছু জল মাটির মধ্যে শোষিত হয় এবং ভূগর্ভস্থ জল হিসাবে জমা হয়। তো এখন দেখো এই জায়গাতে আমরা জানবো, দেখো বৃষ্টির জল উপরে উঠে গিয়ে বৃষ্টি হচ্ছে, যখন মেঘগুলো যখন বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেগুলো কি খাল দেওয়া আছে, খাল বিল এগুলো দেখেছো তো তোমরা? যেমন পুকুর, তোমাদের বাড়ির আশেপাশে পুকুর থাকবে, তারপর নদী থাকবে, সমুদ্র সমুদ্র যে এইখানে দেওয়া আছে। দেখো ধীরে ধীরে কি হয়, এগুলো তো জমে, এই জলগুলো নদী হয়ে সেগুলো কি ধীরে 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 আমাদের সমুদ্রতে চলে যায়। আর কিছুটা অংশ জলের দেখবে এই যে মাটির পাদদেশে, মানে মাটির নিচে, ঠিক আছে, যে আন্ডার ওয়াটার লেখা আছে কিন্তু দেখবে এই যে মাটির নিচে কিছু জল থাকে। তো কি হয়, পৃথিবী পৃষ্ঠে কিন্তু থাকে ওগুলো, এই যে আমরা যেখানে বসবাস করি তার নিচে জল জমে থাকে, ঠিক আছে, যেটা আমরা কিন্তু সহজে দেখতে পারি না, রাইট? তো বোঝা যাচ্ছে? তো দেখো আরেকটু ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিই। দেখো বৃষ্টি হচ্ছে এখান থেকে, দেখা যাচ্ছে এখান থেকে বৃষ্টি হচ্ছে, দেখো এখানে বৃষ্টি হওয়ার পর পাহাড়ে হয়েছে, এখান থেকে সেই জল নেমে ধীরে ধীরে নদী হয়ে সমুদ্রতে চলে গেছে। কিন্তু কিছুটা জল আবার দেখো যে আমাদের পৃথিবী পৃষ্ঠ, এখান থেকে ধীরে 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 আন্ডারগ্রাউন্ড ওয়াটার, যেটা এই যে এখানে দেখা যাচ্ছে, দেখো এই যে নীল কালার দিয়ে করে দেওয়া আছে, এটা আন্ডারগ্রাউন্ড। দেখো তার উপরে কিন্তু এই যে এতটুকু যে আছে এতটুকু কিন্তু মাটি, ঠিক আছে, তার নিচে জলের একটা স্তর আছে, বোঝা যাচ্ছে? তো তোমাদেরকে আর একটু ভালো করে বুঝিয়ে দিই। তো স্টুডেন্টস, আমি তোমাদেরকে এই জলচক্র সম্বন্ধে আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। জলচক্র কাকে বলে এর সংজ্ঞাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো জলচক্র কাকে বলে? সূর্য তাপে বিভিন্ন জলাশয় থেকে জল ক্রমাগত বাষ্পীভূত হয়ে উপরে উঠে মেঘ রূপে ভেসে বেড়ায় এবং তারপর মেঘের মধ্যে ভাসমান জলকণা সমূহ ঘনীভূত হয়ে বৃষ্টি বা তুষার রূপে পৃথিবীতে নেমে আসে। শেষে এই বৃষ্টি বা তুষার গলা জলের বেশিরভাগ অংশ নদ নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে যায় এবং সেখান থেকে সূর্য তাপে বাষ্পীভূত হয়ে আবার উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘ, কখনো পদক্ষেপণ রূপে আকাশ ও পৃথিবীর মধ্যে অবিরাম ভাবে আবর্তিত হয়ে যে চক্র সৃষ্টি করে তাকেই বলে জলচক্র। তো বোঝা যাচ্ছে সংজ্ঞাটা? ভালো করে পড়বে, এই সংজ্ঞাটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে অবশ্যই জলচক্র সম্বন্ধে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো পরে পরে দেখছি, এইভাবে জল প্রকৃতিতে ক্রমাগত অবিরাম ভাবে জল চক্রাকার পথে চলতে থাকে। এই চক্রের কারণেই পৃথিবীতে জীবন সম্ভব। তাই আমাদের এই মূল্যবান সম্পদ রক্ষা করা খুবই জরুরি। তো আমাদের সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হচ্ছে কি? জল। তো একে রক্ষা করা আমাদের কর্তব্য। যেমন আমরা অনেক সময় দেখে থাকি আমাদের আশেপাশে জলকে অপচয় করা হয়, তো সেটা কিন্তু যাতে না হয় সেই বিষয়ে কিন্তু তোমাদের ধ্যান রাখতে হবে। তাহলে স্টুডেন্টস, এটি ছিল জলচক্রের সহজ সরল ব্যাখ্যা। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের পথ প্রদর্শক কোচিং সেন্টারে
ভর্তি চলছে। এটি একটি অফলাইন কোচিং সেন্টার প্লাস অনলাইন। যদি তোমরা কেউ মনস্থ করে থাকো যে এখানে ভর্তি হবে, তো এই নাম্বারে, নিচে দেওয়া নাম্বারে তোমরা আমাদেরকে ফোন করে আর একটু বিষয় ভালো করে জানতে পারো। তো সাবস্ক্রাইব করবে, সাথে লাইক, শেয়ার আর সুন্দর একটা কমেন্ট করবে। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো আবার দেখা হচ্ছে এইরকমই আরেকটি ভিডিওতে। বাই বাই।